সবকিছু মনে পড়ে টিপকে উচিত শিক্ষা দিয়ে গীতার কাছে ফিরে গেল স্বস্তি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে টিপ দাঁড়িয়ে আছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে, তোমরা কোথাও যেতে পারবে না, আমার বৌমাও যতদিন না ডেলিভারি হচ্ছে ততদিন তোমরা কোথাও যেতে পারবে না। তখন টিপ বলছে, জোর জবরদস্তি নাকি? ওদিকে উপর থেকে গিনি অগ্নিজিৎ মুখার্জিকে বলছে, আর কত জোর দিয়ে এভাবে রাখবেন ওকে আটকে? তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে যায়। আর তখন দেখা যাবে টিপ বলছে, আপনি বললেও আমি এখানে থাকবো না, আমি সঞ্জয়কে নিয়ে চলে যাব। তখন গীতা বলছে, প্লিজ তুমি যেও না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে, আমি কিন্তু বড়বাবুকে ফোন করবো, আইনিভাবে জোর করলে হলো তোমাকে এখানে রেখে দেবো। তখন দেখা যাবে টিপ বলছে, না বললাম না থাকবো না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে, তোমাকে রাখার কোনো ইচ্ছা আমাদের নেই, শুধুমাত্র আমাদের স্বস্তিকে রেখে যাও। অঙ্কিত বলছে, প্লিজ ছোট দা, আপনি যাবেন না। তখন স্বস্তিক বলছে, আমি কতবার বলবো যে আমি আপনাদের স্বস্তিক নই। তখন গীতা স্বস্তিকের কাছে গিয়ে হাতে ধরে বলছে, প্লিজ স্বস্তিকবাবু আপনি যাবেন না, আমাকে ফেলে। অগ্নিজিৎ মুখার্জি বলছে, স্বস্তিক তোর বউ প্রেগনেন্ট, তোর বউয়ের অবস্থা বেশি একটা ভালো না, গীতাকে তুই চিনতে পারছিস না বুঝতে পারলাম, কিন্তু ওর সিচুয়েশনটা তো তুই বুঝতে পারছিস, তাহলে কেন এমন করছিস? তখন টিপ বলছে, প্লিজ আপনাদের কতবার বলবো যে ও সঞ্জয়, তাই ওকে এসব কিছু বলে কোনো লাভ নেই। ওদিকে গীতা বারবার করে স্বস্তিকে বলছে, স্বস্তিকবাবু আপনার মনে পড়ে না সেই দিনের কথা? সেদিন আমার সাথ ছিল আর আপনি মিষ্টি আনতে গিয়েছিলেন, তখন আর ফিরেননি। এই কথা বলতে থাকে। তখন টিপ এসে গীতাকে সেখান থেকে সরিয়ে দেয়, বলছে, তুমি আর কত এসব কথা বলবে বলো তো? ও তো বলছে ও স্বস্তিক না, সঞ্জয়, আর এইসব কথা বলবে না আমার সঞ্জয়কে, চল সঞ্জয় এখান থেকে। এ কথা বলেই সঞ্জয়কে নিয়ে সেখান থেকে চলে যায়। গীতা কান্নাকাটি করছে। অঙ্কিতাকার অগ্নিজিৎ মুখার্জিকে গিয়ে বলছে, বাবা আপনি আটকান না ওদের। এ কথা বলে গীতা যেতে যাবে, তখনই মাথা ঘুরে গীতার সকলে মিলে ভরে গীতাকে সোফায় বসিয়ে দেয়। তখন অগ্নিজিৎ মুখার্জি তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছে, বলছে, তুমি ঠিক আছো তো? আমি এখনই ডক্টরকে ফোন করছি। তখন গীতা বলছে, না বাবা ডক্টরকে ফোন করতে হবে না, আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে স্বস্তিকবাবুকে রাখা হবে। ওদিকে উপর থেকে গিনি বলছে, আর কত আটকে রাখবি বলো তো, এসব নাটক না আর করিস না প্লিজ। আর তখন রেগে যায় অগ্নিজিৎ মুখার্জি। তখন গিনিকে বলছে, তুমি আর কতটা নিচু মনের মানুষ হলে এসব কথা বলতে পারো, তাও আমার নিজের বোনেরই বিরুদ্ধে? তখন গিনি বলছে, ও আমার বোন হলেও কিন্তু ও আমার শত্রু। এলিন তখন বলছে, প্লিজ আমি তোমার পায়ে পড়ছি, না হয় তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি চাইলে তোমার পায়েও পড়ছি, তুমি প্লিজ এখন চুপ করো আর এখান থেকে চলে যাও। তখন গিনি সেখান থেকে চলে যায়। তখন দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বলছে, আমি একটু বড়বাবুকে ফোন করে জানিয়ে দিচ্ছি। তখন এলিন বলছে, ঠিক আছে জেঠু, তুমি তাড়াতাড়ি ফোন করো। অগ্নিজিৎ মুখার্জি তখন বড়বাবুকে ফোন করতেই বড়বাবু ফোনটা রিসিভ করে বলছে, কোনো সমস্যা হয়েছে? তখন অগ্নিজিৎ মুখার্জি সমস্তটা খুলে বলে বড়বাবুকে। বড়বাবু শুনে অনেকটাই অবাক হয়ে যায়। তখন অগ্নিজিৎ মুখার্জিকে বলছে, আপনি কোনো চিন্তা করবেন না, অগ্নিকন্যা আমার বোনের মতো, আমি নিজের দাদা হিসেবে যতটুকু করার আমি ততটুকুই করব, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না, আমি ওকে আগলে রাখবো, আপনি কিচ্ছু ভাববেন না, আমি যাচ্ছি, আমি আজকে পুলিশ অফিসার হয়ে যাব না, আমি ওর দাদা হিসেবে যাব। এ কথা বলেই ফোনটা রেখে দেয়। অগ্নিজিৎ মুখার্জি বলছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, ও এখন কি করবে? স্বস্তিকে তো ফিরাতে পারবে না, তাহলে ও যে ছুটে গেল, আমি ভাবছি ওর আবার কোনো সমস্যা হবে নাকি, ওর বেবিটার তো আবার কোনো সমস্যা হবে না। তখন এলিন বলছে, জেঠু তুমি একদম চিন্তা করো না প্লিজ, তুমি অসুস্থ হয়ে পড়বে, দেখবে সব ঠিক হয়ে যাবে। ওদিকে দেখা যাবে টিপ আর স্বস্তিক গাড়ি করে যাচ্ছে। তখন স্বস্তিকের গাড়িটা আটকে দিয়েছে। স্বস্তিক তো এসব কিছু দেখে ভীষণ রেগে যায়, রেগে গিয়ে বলছে, এটা কোন ধরনের অভদ্রতা? তখন গাড়ি থেকে নেমে যায় স্বস্তিক, টিপ পিছু কিছু নেমে যায়। তখন রাস্তায় দাঁড়িয়ে আছে, আর তখনই দেখা যাবে গাড়ি থেকে নেমে এসেছে কাব্যংকে দেখে টিপ আর স্বস্তিক অবাক হয়ে যায়। তখন স্বস্তিক কাব্যংকে বলছে, এটা কোন ধরনের অভদ্রতা, আপনি কেন আমাদের গাড়ি আটকেছেন, তাও আবার মাঝ রাস্তায়? তখন কাব্যং বলছে, এটাও কি সম্ভব, মানুষ যে কি করে ফিরে আসতে পারে আমি তোমাকে না দেখলে বুঝতাম না। স্বস্তিক টিপ বলছে, আপনি কেন আমাদের গাড়ি আটকেছেন, আমাদের যেতে দিন প্লিজ। তখন কাব্যং বলছে, না আমি যদি এখন যেতে দিই তাহলে সব থেকে বড় ভুল হয়ে যাবে আমার। ভাই কৃপান জেলে আছে, আর ওকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাকেও জেলে যা থাকতে হবে, তাই আমি ওকে বাঁচিয়ে রাখবো না। তোমাকে এভাবে মৃত্যুর পথ থেকে ফিরে এসেছো, তাহলে তো তোমাকে আবারও মরতেই হবে, তোমাকে আবারও বিপদের মুখোমুখি হতে হবে, তবে এবার তুমি মরেই যাবে, আমি তোমাকে মেরে ফেলবো, তুমি বেঁচে থাকলে তো আমাদেরই সমস্যা, আর আমি বেঁচে থাকতে পারবো না যদি তুমি বেঁচে থাকো। স্বস্তিক বলছে, কি বলছেন কি আপনি এসব? তখন কাব্যং স্বস্তিকের মাথায় বন্দুকটা ঠেকিয়ে রাখতে, তখন দেখা যাবে স্বস্তিকের অতীতের কথাগুলো মনে পড়ছে। ঝাপসাভাবে স্বস্তিকে যে গুলি করা হয়েছিল সেসব কথাই মনে করতে থাকে স্বস্তিক, কিন্তু কিছুই মনে পড়ছে না, ভালো করে স্পষ্টভাবে কিছুই মনে করতে পারছে না স্বস্তিক। তবু অনেকবার চেষ্টা করছে মনে করার। ওদিকে কাব্যং বারবার করে বলছে, তোমাকে আজকে মরতেই হবে, তোমাকে আমি পাইনি মানে আমিও তোমাকে কারুর হতে দেব না, তোমাকে আমি এই পৃথিবীর থেকে সরিয়ে দিব, আমি তোমার বাগদত্তা ছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসা বুঝতে পারোনি, তুমি গীতাকে বিয়ে করেছিলে, আর যখন তোমাকে মারার চেষ্টা করেছি তুমি মরতে মরতে বেঁচে গেছো, এখন তো তোমাকে বাঁচিয়ে রাখলে চলবে না। তখন সেখানে মেহেক, অঙ্কিত আর গীতা চলে আসে। গীতা এসে কাব্যংকে এই অবস্থায় দেখে কাব্যংকে বলছে, প্লিজ কাব্যং, তোমার শত্রুতা আমার সঙ্গে, তুমি স্বস্তিক বাবুর কোনো ক্ষতি করো না প্লিজ, তুমি বন্দুকটা নামিয়ে নাও। কাব্যং বলছেন, না গীতা, তোমার স্বস্তিক বাবুকে তোমার আমি হতে দেব না, ওকে আমি মেরে ফেলবো আজকে, তো ওকে তুমি সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। গীতা বলছে, প্লিজ কাব্যাদি তোমার কাছে হাত জোর করে বলছে, তুমি বন্দুকটা নামিয়ে নাও, গুলি লেগে যাবে ছোটদার, ওর তুমি কোনো ক্ষতি করো না। কাব্যং বলছে, একদম কোনো কথা বলবে না, আমি ওকে আজকে পৃথিবী থেকে সরিয়ে দিব। তখনই কাব্য গুলি করবে, তখন
গীতা স্বস্তিকে ধাক্কা দিয়ে তখন সেই গুলির সামনে দাঁড়ায় গীতা। তখনই গুলিটা লেগে যায় গীতার। মেহেক গীতা বদিগুলে চিৎকার করতে তখন কাব্য দেখতে পায় গীতার গুলিটা লেগেছে। কাব্য ঘাবড়ে যায়। ওইদিকে দৌড়ে মেহেক গীতার কাছে গেছে। মেহেক বারবার করে স্বস্তিকে বলছে, ছোটদা, গীতা বদিকে ধর, প্লিজ ধরে সে গীতা বদিকে। এই কথা বলে কাঁদতে থাকে মেহেক। তখন গীতা তো ব্যথায় ছটপট করতে থাকে। এইদিকে টিপ স্বস্তিকে বলছে, তুমি এখান থেকে চলো। এই কথা বলে স্বস্তিকে টেনে টেনে সেখান থেকে নিয়ে যায়। ওইদিকে কাব্য সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বারবার করে মেহেক বারবার স্বস্তিকে ডাকছে, ছোটদা তুই যাস না, টিপদি তোকে ভালোবাসে না, গীতা বৌদি তোকে ভালোবাসে, গীতা বৌদি তোর স্ত্রী, তুই যাস না ছোটদা। এ কথা বলে কাঁদতে থাকে। ওই নেগে তো স্বস্তিক চলে গেছে টিপের সাথে। তখনই সেখানে বড়বাবু আসে। বড়বাবু এসব কিছু দেখে ঘাবড়ে যায়, বলছে সে কি, এগুলো কি করে হলো? তখন মেহেকের কাছে আসতে মেহেক সমস্তটা খুলে বলে বড়বাবুকে। তখন বড়বাবু তার ফোর্সদের ফোন করে জানিয়ে দেয়, যে করেই হোক কাবলিয়াকে অ্যারেস্ট করতেই হবে। তখন বড়বাবু ফোন করা শেষ হলে অঙ্কিতকে বলছে, আপনি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন করুন। তখন অঙ্কিত তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে ফোন করে দেয়। ওদিকে দেখা যাবে টিপ আর স্বস্তিক গাড়িতে বসে আছে। স্বস্তিক মনে হয় গাড়ি চালাচ্ছে। এদিকে টিপ বারবার বলে স্বস্তিকে বলছে, কি হয়েছে তোমার, তুমি এভাবে কেন গাড়ি চালাচ্ছ? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো, প্লিজ তুমি একটু সাবধানে গাড়ি চালো, একটু আস্তে আস্তে। ওইদিকে দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি ভীষণ চিন্তিত হয়ে বাড়িতে দাঁড়িয়ে আছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি মোবাইলটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই বড়বাবু ওপাশ থেকে গীতার গুলি লাগার বিষয়টা জানিয়ে দেয় অগ্নিজিৎ মুখার্জিকে। অগ্নিজিৎ মুখার্জি চিৎকার করে বলছে, না, এটা হতে পারে, আমার বৌমা গীতা এখন কেমন আছে, বেবিটা বেঁচে আছে তো? তখন বড়বাবু বলছে, হসপিটালে ভর্তি করা হয়েছে, আপনারা চলে আসুন। কথা বলেই ফোনটা রেখে দেয়। এলিনা ঈশা অগ্নিজিৎ মুখার্জিকে বলছে, জেঠু কি হয়েছে? তখন অগ্নিজিৎ মুখার্জি সমস্তটা খুলে বলে এলিনা আর ঈশাকে। এলিনা এটা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। এলিন বলছে, জেঠু এখন কি হবে? অগ্নিজিৎ মুখার্জি বলছে, আমি কিছু জানি না মা, তবে আমি ভগবানের কাছে কিছুই চাইনি কোনোদিন, তবে আজকে চাইছি আমার বৌমা আর আমার বৌমার সন্তানকে তুমি ভালো রেখো, ওদের যেন কোনো ক্ষতি না হয় ভগবান। এ কথা বলে কাঁদতে থাকে অগ্নিজিৎ মুখার্জি। ওইদিকে দেখা যাবে হসপিটালে ভর্তি করা হয়েছে গীতাকে, ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। তখন দেখা যাবে মেহেক, অঙ্কিত তার বড়বাবু বাইরে বসে আছে। মেহেক অনেক কান্নাকাটি করছে আর অঙ্কিতকে বলছে, সুস্থ হয়ে যাবে তো, সুস্থ হয়ে যাবে তোমার গীতা বদি। তখন অঙ্কিত বলছে, প্লিজ তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, ভগবানের কাছে প্রে করো যেন গীতা বৌদি আর বেবিটা যেন সুস্থ হয়ে যায়। তখন সেখানে অগ্নিজিৎ মুখার্জি এলিনা এসে চলে আসে। তখন মেহেক অগ্নিজিৎ মুখার্জিকে দেখে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে, দাঁড়া মা, আমি একটু ডক্টরের সাথে কথা বলে নিই। তখনই ডক্টর বেরিয়ে আসে। ডক্টরের কাছে জিজ্ঞেস করছে, আমার বৌমার বেবিটা ভালো আছে তো, ওদের বাঁচানো যাবে তো, প্লিজ ডক্টর ওদেরকে বাঁচিয়ে নিন আপনি প্লিজ। তখন ডক্টর বলছে, আপনারা চিন্তা করবেন না, আমরা দেখছি। এ কথা বলেই সেখান থেকে চলে যায়। এইদিকে অগ্নিজিৎ মুখার্জি কেঁদে কেঁদে বড়বাবুকে বলছে, যে করে হোক কাব্যকে ধরার চেষ্টা করুন, আর ওকে শাস্তি পেতেই হবে। আমার বৌমা আর আমার খুদে নাতি নাতনি ক্ষতি করার চেষ্টা করেছে, ওকে আমি ছাড়বো না। ঠিক তখনই বড়বাবুর মোবাইলটা বেজে ওঠায়। ফোনটা রিসিভ করতেই বড়বাবু খুশি হয়ে যায় আর তখন বলছে, ঠিক আছে আমি রাখছি, ওকে থানায় নিয়ে এসো। কথা বলে ফোনটা রেখে দেয়। তখন বড়বাবু অগ্নিজিৎ মুখার্জি আর সেখানে থাকা সবাইকে জানিয়ে দেয়, কাব্য ব্যানার্জি অ্যারেস্ট হয়েছে, ওকে ওর শাস্তি পেতেই হবে। এই কথা জানিয়ে দিলে সবাই অনেক খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সবাই অনেক চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে ডক্টর চলে আসে। ডক্টর এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলছে, একটা খুশির খবর আছে, আপনি তো দাদু হয়েছেন, আপনার নাতনি হয়েছে। এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় সকলেই। অগ্নিজিৎ মুখার্জিও তো ভীষণ খুশি হয়ে যায়, যেন বিশ্বাসই করতে পারছে না। আর তখন দেখা যাবে মেহেক আর এলিন অনেক খুশিতে নিজেদেরকে দুজনে জড়িয়ে ধরে। ওইদিকে স্বস্তিক নিজের গাড়িটা ঘুরিয়ে হসপিটালে চলে আসে টিপকে নিয়ে। হসপিটালে এসে সবটা শুনে তখন টিপকে স্বস্তিক প্রশ্ন করছে, আচ্ছা তুমি এই অবস্থাতে আমাকে কি করে ওভাবে ফেলে একা দাঁড়িয়েছিলে? তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে ওভাবে দাঁড়িয়ে থাকতে, আমার এই অবস্থা দেখে ওভাবে দাঁড়িয়ে থাকতে পারতে না তুমি টিপ। তুমি আমাকে ভালোবাসো না, গীতা আমাকে ভালোবাসে, সেই কারণেই আমার গীতা আমার বিপদ দেখে আমার বন্দুকের সামনে নিজে দাঁড়িয়ে গেছে, আমার বিপদে নিজের ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে। তুমি আমাকে ভালোবাসো না টিপ, সেটা আমি আজকে প্রমাণ পেয়েই গেলাম। গীতায় আমার স্ত্রী, গীতায় আমার ভালোবাসা, আর এই পৃথিবীতে গীতা ছাড়া আমাকে আর কেউ ভালোবাসতে পারে না। স্বস্তিকের মুখে এসব কথা শুনে কাঁদতে থাকে টিপ। তো বন্ধুরা, এবার যদি স্বস্তিকের সব কিছু মনে পড়ে যায় আর গীতার কাছে ফিরে যায়, তাহলে কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।